হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল নলেজ হোম। আজকের এই ক্লাসে আমরা ভারতীয় প্রস্তাবনা নিয়ে আলোচনা করব, যে প্রস্তাবনা পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, আর প্রিভিয়াস ইয়ারে কীরকম কোয়েশ্চেন আসে এখান থেকে বা কীরকম কোয়েশ্চেন আসার চান্স আছে। আমাদের ভারতের বা রাজ্যের যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স বেশি থাকে, সে কলকাতা পুলিশ হোক বা ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবিসিএস হোক, একটা কোয়েশ্চেন এখান থেকে আসে। তো পুরো ক্লাসটি করো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো প্রথমে দেখে নেওয়া যাক প্রিএমবেল কি। প্রিএমবেল হচ্ছে আমাদের সংবিধানের সংক্ষিপ্ত রূপ। আমাদের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বা সামারি হচ্ছে প্রিএমবেল। এই প্রিএমবেল আমরা আমেরিকা থেকে অ্যাডপ্ট করেছি, আর প্রিএমবেল ছাড়াও আমরা আমেরিকা থেকে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার আমরা এখান থেকে অ্যাডপ্ট করেছি। আর এই আমেরিকায় হচ্ছে প্রথম দেশ যাদের লিখিত সংবিধান রয়েছে আর লিখিত প্রিএমবেল রয়েছে। প্রথম দেশকে আমেরিকা, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে প্রথম লিখিত সংবিধান কাদের বা প্রথম লিখিত প্রিএমবেল কাদের, সেটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে, তো এরপর আমরা প্রিএমবেল ইতিহাস একটু দেখে নিই, যে প্রিএমবেল ব্যাপারটা কোথা থেকে এসেছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী রয়েছে। ওকে, তো 1946 খ্রিস্টাব্দের 23 और 24, যে কোনো একটা ডেট, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। তো 1946 খ্রিস্টাব্দের 23 থেকে 24 মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে। তো ক্যাবিনেট মিশন ভারতে আসার মেন উদ্দেশ্য ছিল ক্ষমতা হস্তান্তর। ক্যাবিনেট ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর ছিল এর মেন উদ্দেশ্য। তো ক্যাবিনেট মিশন আমরা আগে সংবিধান লেখার পারমিশন দেই। এটা একটা কোয়েশ্চেন, যে প্রথম যে আমাদের সংবিধান লিখেছিল এর পারমিশন কে দিয়েছিল? ক্যাবিনেট মিশন। তো এই সংবিধান লেখার জন্য আমাদের তৈরি হয় গণপরিষদ তৈরি হয়। তাহলে গণপরিষদ কেন তৈরি হয়? সংবিধান লেখার জন্য পারমিশন কে দেয়? ক্যাবিনেট মিশন। ঠিক আছে, যারা 1946 খ্রিস্টাব্দে ভারতে আসে। তো এই গণপরিষদের টোটাল 11টা মিটিং হয়েছিল বা 11টা সেশন হয়েছিল, আর 11টা সেশনের টোটাল টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটা পরীক্ষাতে আসে কতদিন সময় লেগেছিল। ওকে, তো গণপরিষদের ঠিক আছে, গণপরিষদে আমাদের তৈরি হলো। ফার্স্ট মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম মিটিং বসে। তো 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম মিটিং শুরু হয়। আর 13 ডিসেম্বর ওই বছরই আমাদের জওহরলাল নেহরু অবজেক্টিভ রিজলিউশন গণপরিষদে উত্থাপন করেন। অবজেক্টিভ রিজলিউশন কি? অবজেক্টিভ রিজলিউশন হচ্ছে যে আমাদের দেশের যে কনস্টিটিউশন তৈরি হবে এর মধ্যে কি কি থাকবে, বা কনস্টিটিউশন কি নিয়ে গঠিত হবে, বিভিন্ন সাবজেক্ট নিয়েছিল অবজেক্টিভ রিজলিউশন। সে ডেমোক্রেটিক হতে পারে বা বিভিন্ন রকম ব্যাপার ছিল। তো ঠিক আছে, গণপরিষদে 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে উত্থাপন করেছেন। আর এই অবজেক্টিভ রিজলিউশনকে 22 জানুয়ারি পরের বছর 1947 খ্রিস্টাব্দে অ্যাডপ্ট করা হয়। কে অ্যাডপ্ট করে? গণপরিষদ। তাহলে 13 ডিসেম্বর যে উত্থাপন হয়েছিল সেটা 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে সেটা অ্যাডপ্ট করেছে গণপরিষদ। এইখান থেকে কিন্তু আমাদের প্রিএমবেলের কনসেপ্ট আসে বা প্রস্তাবনার কনসেপ্ট আসে। এখনও কিন্তু প্রিএমবেল লেখা হয়নি, ঠিক আছে, কিন্তু প্রিএমবেলের যে কনসেপ্ট বা সোর্স সেটা হচ্ছে অবজেক্টিভ রিজলিউশন। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এরপর নেক্সট আসছে যে এখানে বলি 1935 খ্রিস্টাব্দে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, আর 1947 খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এসেছিল।
তো আমাদের দেশ 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে স্বাধীন হয়, আর কনস্টিটিউশন কার্যকর হয় আমাদের 26 জানুয়ারি 1950 সালে। তো এর যে মধ্যবর্তী পিরিয়ডটা, এখানে কিন্তু এই লগুলা, এই অ্যাক্টগুলা কিন্তু এখানে পরিচালনা করত বা এর প্রভাব ছিল। ঠিক আছে, এই সময়টাতে কারণ কি, কারণ এখনও আমাদের কনস্টিটিউশন লেখা কিন্তু কমপ্লিট হয়নি, তার জন্য এর প্রভাব ছিল। তারপরে 26 জানুয়ারি যখন আমাদের কনস্টিটিউশন কার্যকরী হয়, তো আর্টিকেল বা ধারা 395 বলা হয় যে আজকের থেকে মানে 26 জানুয়ারি 1950 সাল থেকে এই দুটো অ্যাক্ট আর কার্যকর হবে না, এই দুটো অ্যাক্ট বন্ধ হয়ে যায়, যেহেতু এখান থেকে আমাদের কনস্টিটিউশন শুরু হয়। এরপর এইখান থেকে আসে প্রিএমবেল। তাহলে প্রিএমবেল এখানে থেকে আসে, কিন্তু প্রিএমবেলের সোর্সটা কি, মেন সোর্স হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। ওকে, তো এটাই ছিল প্রিএমবেলের হিস্ট্রি। তো এরপর ঠিক আছে, দেখা যাক যে প্রিএমবেল এটা বললাম, এটাও বললাম যে সামারি হচ্ছে আমাদের কনস্টিটিউশনের। এটা বলা হয়নি যে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বা সংবিধানের পরিচয়পত্র হচ্ছে আমাদের প্রস্তাবনা। সংবিধানের পরিচয়পত্র কি, প্রস্তাবনা। এই উক্তিটি কে করেছেন, এন.এ. পালকিওয়ালা। এন.এ. পালকিওয়ালা বলেছেন যে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন প্রিএমবেলটা। নেক্সট অবজেক্টিভ রেজলিউশন, এটা বললাম যে 13 ডিসেম্বর এটা উত্থাপন করা হয় এবং পরের বছরই 22 জানুয়ারি 1947 এটা কী করা হয়, অ্যাডপ্ট করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু গুলিয়ে ফেলো না, আমাদের যে কনস্টিটিউশন সেটা অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর, এটা কিন্তু কনস্টিটিউশন 1949। বাট অবজেক্টিভ রেজলিউশনে যদি কথা বলা হয়, সেটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল 22 জানুয়ারি 1947 সালে। এরপর আসি, এটা হচ্ছে আমাদের বর্তমান প্রিএমবেল। তো এখানে এই সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই যে তিনটা ওয়ার্ড রয়েছে, এই তিনটা ওয়ার্ড আমাদের অ্যাড হয়েছিল 1976 সালের 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। এই তিনটা ওয়ার্ড অ্যাড হয়েছিল। এখানে প্রথম যে সেন্টেন্স রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। তো আমাদের যে কনস্টিটিউশন রয়েছে বা সংবিধান রয়েছে, সংবিধানের যে ক্ষমতা বা সোর্স অফ পাওয়ার, সংবিধানের ক্ষমতার উৎস হচ্ছে কিন্তু আমরা, মানে আমার জনগণ। এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তি নন। সংবিধানের ক্ষমতার পাওয়ার, এটা হচ্ছে আমাদের দেশের জনগণ, সংবিধানের পাওয়ার এদের হাতে আছে। কিভাবে আছে এটা আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিএমবেলের বাংলা ভার্সন, একটু দেখে নাও। এখানে রয়েছে যে 1949 সালের 26 নভেম্বর এই সংবিধান গ্রহণ করছি, মানে এটা হচ্ছে আমাদের অ্যাডপ্টের দিন, যেটা গ্রহণ করা হয়েছে। এই 26 নভেম্বরকে বলা হয় কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস। প্রতি বছর আমরা 26 নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় বা পালন করি। নেক্সট এখানে আছে, এটা হচ্ছে আমাদের প্রিএমবেল, এটা আমাদের প্রিএমবেল। এটা হচ্ছে আমাদের প্রথম প্রিএমবেল, যেখানে এই তিনটে ওয়ার্ড অ্যাবসেন্ট বা ছিল না। এটা তিনটা ওয়ার্ড এড করা হয়েছে 42তম সংশোধনী আইন, এটা বললাম। আর তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন ম্যাডাম ইন্দিরা গান্ধী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির। তো ঠিক আছে, এগুলো অ্যাড করা হয়েছে, এটা বললাম। তাহলে কনস্টিটিউশনের প্রিএমবেলের এরপর আমরা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে অ্যানালিসিস করব। এগুলোর মিনিং পরীক্ষাতে আসে, বিশেষ করে সেকুলারটা বেশি আসে। তো ঠিক আছে, পুরো ভিডিওটি দেখো। প্রথমে ছিল উই দ্য পিপল, উই দ্য পিপল। তো উই দ্য পিপল ব্যাপারটা কি, আমাদের কনস্টিটিউশনের যে ক্ষমতা, সেই ক্ষমতার উৎস হচ্ছে উই দ্য পিপল, মানে দেশের জনগণ। এরপর আসি সভরেন। সভরেন ব্যাপারটা কি, তো সভরেন হচ্ছে সার্বভৌম। তাহলে আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশের কোনো ল বা পলিসি, আমাদের দেশের কোনো ল বা পলিসি আমাদের দেশেই আমরাই কিন্তু ইমপ্লিমেন্ট করব, পার্লামেন্ট আমাদের ইমপ্লিমেন্ট করবে। কোনো বাহ্যিক শক্তি
বা এক্সটার্নাল পাওয়ার দ্বারা আমরা কিন্তু পরিচালিত হব না। আমাদের দেশের ম্যাটার আমরাই বুঝে নেব, ইন্টারনাল ম্যাটারগুলো। যেমন যদি এক্সাম্পল হিসেবে বলি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের আমরা ফাউন্ডিং মেম্বার 1945 সাল থেকে। ওকে, তো ধরে নাও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কোনো একটা ল বা পলিসি এনেছে, দিয়ে বললো যে এটা ভারতে ইমপ্লিমেন্ট করতে হবে, ভারতে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের সুবিধা মনে হয় আমরা ইমপ্লিমেন্ট করব, আর যদি আমাদের মনে হয় যে না এটা সুবিধা নয় তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব না। আমাদের উপর নির্ভর করছে, কারণ আমরা সার্বভৌম, আমাদের এক্সটার্নাল কোনো ক্ষমতা আমরা আমাদের মধ্যে আনবো না। যদি আমাদের সুবিধা মনে হয় আনতে পারি, যদি মনে হয় অসুবিধা তাহলে আমরা আনবো না, ঠিক আছে। এটাই হচ্ছে সার্বভৌম। এখানে আরেকটা কোশ্চান, যে ইন্ডিয়া তো সার্বভৌম, ইন্ডিয়ান সিটিজেন এরা কি সার্বভৌম বটে? মানে আমরা কি সার্বভৌম? তো আমরা সার্বভৌম নয়, আমরা বিভিন্ন রকম নিয়ম বা ল দ্বারা আমরা কিন্তু বাউন্ড আছি, আবদ্ধ আছি, বিভিন্ন ল দ্বারা আমরা আবদ্ধ। তো আমরা সার্বভৌম একটা জায়গায় শুধু, যখন আমরা ভোট দিই। আমাদের দেশে ভোট কীরকম? ফ্রি, ফেয়ার আর রেগুলার, এই তিনটে টার্ম কিন্তু আমাদের ভোটে আছে, যে ফ্রি ফেয়ার হবে আর রেগুলার হবে। রেগুলার হওয়ার মানেটা কি? ধরে নাও কেউ একটা পিএম হয়েছে, দিয়ে পিএম হওয়ার পর উনি বললেন যে আর ভোট নয়, এখন 50 বছর পরে ভোট হবে। তো সেটা কি আর রেগুলার হলো? সেটা রেগুলার হলো না, প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হতে হবে। তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, রেগুলার হবে, সেখানে কিন্তু আমরা সার্বভৌম, মানে আমরা যাকে খুশি ভোট দিতে পারি, আমরা কোনো কিছু নিয়ম বা কোনো লোক দ্বারা আমরা কিন্তু এখানে আবদ্ধ নই, এই ক্ষেত্রে আমরা কিন্তু সার্বভৌম। আর আমাদের দেশ কিন্তু সর্বদাই সার্বভৌম। তো এটা ছিল সার্বভৌমর ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট, সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক। সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, তো সোশ্যালিস্ট যখন প্রিএমবেল আসে, তো তখন সোশ্যালিস্ট বলতে মেন বোঝানো তো কার্ল মার্ক্সের সোশ্যালিস্ট। ইনার সোশ্যালিস্ট কেমন? যে দেশের মধ্যে কোনো প্রাইভেট সেক্টর থাকবে না, প্রাইভেট সেক্টর থাকবে না। দেশের সমস্ত কিছু কন্ট্রোল হবে কার দ্বারা? গভর্নমেন্ট দ্বারা বা সরকার দ্বারা। এবং দেশের যা রিসোর্স বা দেশের যা উৎস, দেশের সমস্ত রিসোর্স সব পাবলিকের মধ্যে সমানভাবে বন্টন হবে। দেশের রিসোর্স সমানভাবে সবার মধ্যে বন্টন হবে। তার মানে কি, আমার কাছে যত টাকা থাকবে আম্বানির কাছেও তত টাকা থাকবে, মানে আমি আম্বানি দুজনেই সেম। তো এই যে সোশ্যালিজম, সেটা আমাদের নয়। তাহলে আমাদের সোশ্যালিজম কীরকম বা সমাজতান্ত্রিক আমাদের কীরকম? আমাদের হচ্ছে মিক্সড, মানে প্রাইভেট সেক্টরও আছে আমাদের, তার সঙ্গে প্যারালালভাবে গভর্নমেন্ট সেক্টর রয়েছে, মানে দুটো আছে আমাদের। তো আমাদের সোশ্যালিজমকে বলা হয় গান্ধীয়ান সোশ্যালিজম, মহাত্মা গান্ধীর, হ্যাঁ, গান্ধীয়ান সোশ্যালিজম আমাদের বলা হয়। আমাদের প্রাইভেট সেক্টরও থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্ট সেক্টরও থাকবে। এবং এই যে সোশ্যালিস্ট, এটা আগে আমাদের ছিল না, এটা আমি আগেও বলিলাম যে এটা 1976 সালের 42তম সংশোধনী দ্বারা অ্যাড করা হয়েছে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের তাহলে 1950 সালে কনস্টিটিউশন চলে এসেছে, এটা এর হচ্ছে 1976 সালে, তো এক্ষেত্রে কি আমাদের সোশ্যালিস্ট ছিল না আমাদের দেশ? আমাদের দেশ অবশ্যই সোশ্যালিস্ট ছিল। ডেফিনেশনটা একটু আলাদা ছিল। ডেফিনেশন ছিল যেটা প্রিএমবেলে রয়েছে, যে ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল স্ট্যাটাস, সমান সুযোগ সুবিধা সবাইকে দেওয়া হবে এবং সমান স্ট্যাটাস থাকবে সবার, ঠিক আছে। এই সোশ্যালিজমটা আমাদের ছিল। আমার বড় লোক হওয়ার ইচ্ছা আছে, আরেকটা লোকের বড় লোক হওয়ার ইচ্ছা আছে, তাহলে দুজনে কিন্তু দেশ বা সংবিধান আমরা দুজনকেই সমান অধিকার দেবে, যে ঠিক আছে ভালো করে তোমার নিজের করো, মানে সুযোগ দেবে আর কি। আমাদের হচ্ছে এটা সোশ্যালিস্ট। তো তারপরে ম্যাডাম ইন্দিরা গান্ধীর সময় 42তম সংশোধনী আইন দ্বারা এটা অ্যাড হয়। ওকে, আমাদের তাহলে এটা হচ্ছে সোশ্যালিস্ট। আমাদের সমাজতান্ত্রিক হচ্ছে মিক্সড। এরপর আসছি সেকুলার। সেকুলারে সেম 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনী আইন দ্বারা অ্যাড হয়েছে আমাদের প্রিএমবেলে। তো
আমাদের দেশে সেকুলার বলতে, এটা যদি আমাদের ইন্ডিয়া মাদারল্যান্ড, তো ইন্ডিয়ার আমাদের দেশের কোনো ধর্ম নেই, দেশের কোনো ধর্ম নেই, বাট আমাদের দেশ সব ধর্মকে সমানভাবে দেখবে, কোনো ধর্মের প্রতি কোনো ভেদাভেদ করবে না। তাহলে আমাদের দেশের কোনো ধর্ম নেই, কিন্তু আমাদের দেশ সব ধর্মকে সমানভাবে দেখবে। এটাই হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষ বা সেকুলারের ডেফিনেশন। আর এটা পরীক্ষায় বারবার আসে যে সেকুলার মানে কি। তাহলে সেকুলার মানে কি বললাম, যে আমাদের দেশের কোনো ধর্ম নেই, কিন্তু আমাদের দেশ সব ধর্মকে সমানভাবে কি করবে, উইদাউট ভেদাভেদ ট্রিট করবে সবাইকে সমানভাবে। এরপরে আসছে, তো সেকুলার এখানেও সেম কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে কি যখন আমাদের লেখা হয়, কার্যকরী শুরু হয়, তারপরে এটা আসছে 1976-এ, তো আমার দেশ কি সেকুলার ছিল না? আমাদের দেশ অবশ্যই সেকুলার ছিল, ঠিক আছে। যেমন আমাদের রয়েছে লিবার্টি, মানে স্বাধীনতা, কোথায় কোথায়? ধর্মের, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে রয়েছে আমাদের স্বাধীনতা। যেমন আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 27 ধারা, ঠিক আছে, আর্টিকেল 28, এগুলো সব আমাদের ধর্মের ব্যাপারে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম থেকে আগেও ছিল সেকুলার কান্ট্রি, তো তারপরে এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক। গণতান্ত্রিক ব্যাপারটা বলতে গেলে প্রথমে একটা কোড বলতে হবে আব্রাহাম লিঙ্কনের, যিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তো উনি বলেছিলেন গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, আর গভর্নমেন্ট ফর দ্য পিপল। এটা ছিল ডেমোক্রেসির ডেফিনেশন। তো ডেমোক্রেসিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। প্রথমে বলি ডাইরেক্ট ডেমোক্রেসি। ধরে নাও একটা দেশ আছে, ছোট দেশ, সুইজারল্যান্ড হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সেখানে কোনো কিছু একটা রুল বা কোনো কিছু একটা ল ইমপ্লিমেন্ট করবে, ওকে। তো সেক্ষেত্রে তারা রেফারেন্ডাম করবে। রেফারেন্ডাম মানে কি? এটা কিন্তু ভোট নয়, রেফারেন্ডাম হচ্ছে পাবলিকের ওপিনিয়ন নেবে, ঠিক আছে, যে এই লটা বা এই রুলটা আমরা দেশে ইমপ্লিমেন্ট করব কি করব না। তো সেক্ষেত্রে এক্সাম্পল হিসাবে যদি বলতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যেমন ব্রিটেন বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে এরা রেফারেন্ডাম হয়েছিল যে আমরা ইউরোপীয় ইউনিয়নে থাকবো না ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাব। যাই হোক, বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে রেফারেন্ডাম হয়েছিল। কিন্তু কোনো রুল বা কোনো লকে নিয়ে আমাদের দেশে রেফারেন্ডাম করা সম্ভব নয়, কারণ আমাদের দেশে একটা হিউজ অ্যামাউন্ট সিটিজেন রয়েছে, প্রচুর প্রবলেম দেখা দেবে, প্রচুর আমাদের দেশের অর্থনীতিরও ক্ষতি হবে, ঠিক আছে। তার জন্য আমাদের দেশ হচ্ছে কি ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি কীরকম? আমরা এমএলএ এমপি চুজ করব, এমপি হবে, এমএলএ হবে, তো সেখানে এখানেও কিন্তু আছে, ঠিক আছে। তো এইসবগুলো, এই অপশানগুলোও এখানে আছে ছোটো দেশের জন্য। তো আমাদের দেশে আমরা কী করি, এমএলএ এমপি হই, তারপরে লোকসভা বা বিধানসভায় গিয়ে সেখানে কোনো ল পাস হয়। সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট আমরা এখানে কিন্তু কোনো ইনভলভ নই, কোনো লয়ের ক্ষেত্রে আমরা পাবলিক ডাইরেক্ট ইনভলভ নয়, আমরা ইনডাইরেক্টভাবে ইনভলভ। আমরা এমএলএ চুজ করছি, এমএলএ এমপি, তো ওনারা গিয়ে পার্লামেন্টে করছেন এইসব। তো এই যে ডেমোক্রেসি, ডেমোক্রেসি হচ্ছে ওইটা যে গণতান্ত্রিক, গণতন্ত্র মানে আমরা পাবলিক দ্বারা পরিচালিত হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, ভোট হবে ফ্রি ফেয়ার, ফ্রি ফেয়ার আর রেগুলার হবে। আর সেই ভোটের মাধ্যমে আমরা এমএলএ এমপি চুজ করব, এমপি করব, এমএলএ করব, আর ওনারা পার্লামেন্টে বা সংবিধানে গিয়ে বিভিন্ন রকম ল করবেন। এটা হচ্ছে ডেমোক্রেসি, মানে দেশ পাবলিক দ্বারা চলবে, আমরাই চালাচ্ছি দেশকে, কিন্তু ইনডাইরেক্টভাবে, ওকে। নেক্সট আসছে রিপাবলিক। রিপাবলিক বা প্রজাতান্ত্রিক। এখানে বুঝিয়ে দিই একটু ব্যাপারটা। ধরে নাও এটা ব্রিটেন, এটা আমাদের ভারত মানে ইন্ডিয়া, ঠিক আছে। তো ব্রিটেনে হেড অফ দ্য স্টেট রাজা বা কিং,
আমাদের হেড অফ দ্য স্টেট বা দেশের যে তিনি হলেন প্রেসিডেন্ট। তাহলে আমাদের প্রেসিডেন্ট হেড, ব্রিটেনের হেড হচ্ছেন কিং বা রাজা, বা কিং না থাকলে কুইনও হতে পারে, রানীও হতে পারে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু এখানে বংশ পরম্পরাগতভাবে হয় না, এখানে প্রেসিডেন্ট হতে গেলে ইলেকশন হয়, মানে দেশের যে আমাদের উনি হতে গেলেন কি হয়, এখানে ইলেকশন হয়। বাট এখানে কিন্তু বংশ পরম্পরা, এখানে কোনো ইলেকশন হয় না, রাজার বেটা সেই রাজা, আবার সেই রাজা, আবার বা রানী। তাহলে ব্রিটেন কিন্তু রিপাবলিক নয়, আমাদের দেশ রিপাবলিক। তাহলে আমাদের দেশের যিনি হেড অফ দ্য স্টেট, উনি বাই দ্য ইলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশনভাবে আসে ইলেক্টেড ক্যান্ডিডেট, কিন্তু এক্ষেত্রে ইলেক্টেড ক্যান্ডিডেট নয়, তার জন্য ব্রিটেন রিপাবলিক নয়, আমাদের দেশ রিপাবলিক। তো রিপাবলিকের এটাই মিনিং যে রিপাবলিক, একটা দেশের যে হেড উনি কিন্তু ইলেক্টের মাধ্যমে আসছে, কোনো বংশ পরম্পরাভাবে নয়, ঠিক আছে। নেক্সট, তাহলে ওগুলো ছিল আমাদের অবজেক্টিভ। তাহলে আমাদের প্রিএমবেলের সোর্স হচ্ছে কে, পাবলিক, উইথ দ্য পিপল হচ্ছে সোর্স। সেখানে হচ্ছে ক্যারেক্টার, মানে আমাদের প্রিএমবেলটা কীরকম হবে, আমাদের কনস্টিটিউশন কীরকম হবে, তার ক্যারেক্টার হচ্ছে সোভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, এগুলো হচ্ছে ক্যারেক্টার। নেক্সট আসছে অবজেক্টিভ, এগুলো হচ্ছে অবজেক্টিভ বলতে উদ্দেশ্য, আমাদের কনস্টিটিউশনের উদ্দেশ্য কি। তো এখানে বলা হচ্ছে প্রথমে জাস্টিস, মানে হচ্ছে ন্যায় বিচার কোথায় কোথায়, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সোশ্যাল বলতে ধরে নাও বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ বা জন্মের স্থান, বংশ, কারো বংশগত, এসব ব্যাপারে কিন্তু কেউ কোনো লাভ পাবে না, সবার ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার থাকবে। হলো, ইকোনমিক দিক থেকেও সবার মধ্যে ন্যায় বিচার থাকবে, আর পলিটিক্যাল বা রাজনৈতিক দিক থেকেও সবাই থাকবে ন্যায় বিচার। কীরকম, কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা কেউ প্রভাবিত হবে না, সবাই সমান সুযোগ সুবিধা পাবে। কোনো একটা অফিসে, কোনো একটা গভর্নমেন্ট যদি অফিসে কেউ যায়, তো একটা নর্মাল পাবলিকের যেরকম ওখানে অধিকার আছে, একটা সরকারি বলছি, ওই রাজনৈতিক লোকেরও সেম ইয়ে আছে, সবার মধ্যে সমান, ইকুয়ালিটি বিফল ল। ওকে, তাহলে পলিটিক্যাল বলতে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক দিক থেকে ন্যায় বিচার থাকবে দেশের সমস্ত মানুষের ক্ষেত্রে। সেকেন্ড আসছে লিবার্টি, মানে স্বাধীনতা, লিবার্টি অফ থট, আর্টিকেল 19, এক্সপ্রেশন, বিলিফ, ধর্মের প্রতি বিশ্বাস এবং উপাসনা, এগুলোর মধ্যে সবার মধ্যে স্বাধীনতা থাকবে। এগুলো কিন্তু আমাদের প্রিএমবেলে, মানে কনস্টিটিউশন আগের থেকেই ছিল, যদিও আমাদের সেকুলার এড করা হয়েছে। তাহলে ধর্ম, বিশ্বাস এবং পূজা, এসব দিক থেকে আমরা স্বাধীন থাকব, চিন্তা মত প্রকাশের দিক থেকেও আমরা স্বাধীন থাকব। ওকে, নেক্সট আসছে ইকুয়ালিটি, সমতা। আমরা কোথায় কোথায় সমতা থাকব, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস আর অপরচুনিটি, সুযোগ সুবিধা এবং স্ট্যাটাসের দিক থেকেও কিন্তু আমরা সমতা থাকবো, আমাদের দেশ সমতা থাকবে, কোনো এখানে ভেদাভেদ করা হবে না যে ঠিক আছে কারো কোনো সরকারি বা রাজনৈতিক ছেলে আছে, সে সুযোগ সুবিধা বেশি পাবে, পাবলিক পাবে না, এসব কিন্তু হবে না, সবার মধ্যে সমান সুযোগ সুবিধা থাকবে। অ্যান্ড প্রমোট অ্যামাং দেম অং, এবং তা সবার মধ্যে কী করতে হবে, প্রমোট করতে হবে। লাস্ট আসি ফ্রেটার্নিটি, মানে সৌভ্রাতৃত্ব। তো এখানে ব্যাপারটা কী হচ্ছে, ধরে নাও আমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, আমি কিন্তু পাঞ্জাবে গেলাম, তো সেখানে আমার কোনো আইডেন্টিটি কার্ড বা কোনো সিটিজেন লাগলো না, আমাদের দেশের সিঙ্গেল সিটিজেন, আমাদের কান্ট্রি। তো এটা হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ, মানে আমি ভারতের যে কোনো জায়গায় যাব, আমার কোনো কিন্তু সেখানে আলাদা করে ট্রিট হবে না, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধটা থাকবে, দেশের সংহতি, দেশের ঐক্য বজায় রাখার জন্য, ঠিক আছে। তার জন্যই আমার দেশের সিঙ্গেল সিটিজেনশিপ, দেশের ঐক্য, দেশের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য সৌভ্রাতৃত্ববোধ, মানে আমি যেখানে যাব ভারতবর্ষের, আমি সেখানে সমান সম্মান পাব, ঐক্য, সংহতি, ইন্টিগ্রিটি, এটাও হয়েছিল, শুধু এখানে ইন্টিগ্রিটিটা হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976।
এই ছিল আমাদের প্রিএমবেলের ক্লাস। তো এখানে একটু বলে দিই, আর একটু এখানে। তাহলে প্রথমে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের ক্ষমতার সোর্স। নেক্সট এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার, যে আমাদের কনস্টিটিউশন কেমন হবে, সভরেন হবে, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক। আর এগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে উদ্দেশ্য, আমাদের কনস্টিটিউশনের উদ্দেশ্য কী, সেগুলো সবই প্রিএমবেলে আছে। তার জন্য প্রিএমবেল হচ্ছে কি সামারি বা সারসংক্ষেপ কার, সংবিধানের। তো এখানে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে, একটু বলে দিই যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেখান থেকে আসে। যেমন অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত কোশ্চেনটা আসে, কী কী অ্যাড হয়েছিল, কত সালে অ্যাড হয়েছিল। নেক্সট আছে যেমন সেকুলার, সেকুলার টার্মটা বারবার আসে, যে এর মানেটা কি। আর বাকিগুলোও আসে। আর ওই সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, এটা সাজাতে বলে পরপর অপশন দিয়ে দেই। আর বাকি আশা করি এই ক্লাসে কোনো, তোমার এই ক্লাসটা যদি পুরো করো, আশা করি না যে প্রিএমবেল থেকে আর কোনো অসুবিধা হবে। তো থ্যাংক ইউ পুরো ক্লাসটি দেখার জন্য। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।